তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবহন খেয়াল করি সবাই। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে আমরা সবাই এটুকু জানি যে কোষের ভেতরে শক্তি উৎপাদনের জন্য কোন বিক্রিয়া হয়? শ্বসন বিক্রিয়া। শ্বসন বিক্রিয়াতে কে কে বিক্রিয়া করে? গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? শক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কি ভালো? এটা কি ক্ষতিকর, খারাপ, এটা কোষে রাখা যাবে না। এজন্য এটা কি জাতীয় পদার্থ? কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস না? এটা কি গ্যাস। তাহলে এটাকে যদি দেহের বাইরে বের করতে হয়, কিভাবে বের করা সম্ভব? এটা কি মূত্রের মাধ্যমে, কিডনি দিয়ে বের করা সম্ভব? হ্যাঁ, মূত্রের মাধ্যমে কি গ্যাস বের হয়? আচ্ছা না, অনেক গ্যাস বের হয় কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকবে না। এবার আসো, এখানে এই প্রশ্ন হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটা আসলে কি করতে হবে? এই কার্বন ডাইঅক্সাইডটা রক্তের সাথে মিশবে। আমরা জানি, আমরা পড়ছি সবাই যে রক্তের সাথে মিশে প্রথমে সে কোথায় আসবে? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড থেকে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল হয়ে কোথায় যাবে? পালমোনারি ধমনী হয়ে কোথায়? ফুসফুসে যাবে। এবার দেখো, ফুসফুস থেকে বিনিময় হবে। এই যে অ্যালভিওলাসের চারপাশে কি থাকে? কৈশিক জালিকা। আমরা অক্সিজেন পরিবহনের সময় পড়ছি, এই কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাসে প্রবেশ করবে। অ্যালভিওলাস থেকে এরপরে যে ব্রঙ্কাস, সেখান থেকে শ্বাসনালী হয়ে বাতাসে বের হয়ে যাবে। তার মানে কার্বন ডাইঅক্সাইডটা কোষ থেকে বাতাসে বের হওয়ার জন্য অ্যালভিওলাস পর্যন্ত আসতে হবে। আর এইখান থেকে ওর যে জার্নি, এই জার্নিটা কিসের মধ্য দিয়ে হবে? রক্তের মধ্য দিয়ে। তার মানে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হবে কিসের মধ্য দিয়ে? রক্ত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে রক্তের মধ্য দিয়ে পরিবাহিত হয়, এটা আমাদের কাছে ক্লিয়ার। দেখো প্রথম লাইনে লেখা আছে শর্করার জারণে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি, এগুলো আমরা পড়ছি। কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ক্ষতিকর, তাই এটা কিসের মাধ্যমে পরিবাহিত হবে? রক্তের মাধ্যমে। এখন রক্তের মধ্য দিয়ে যখন পরিবাহিত হবে, ট্রান্সপোর্ট হবে, তখন সে আলটিমেটলি পৌঁছাবে হচ্ছে ফুসফুসে। ফুসফুস থেকে বাতাসে যাবে। অলরেডি আমার বলা শেষ। এখন আসো, তিনটা ভাবে সে রক্তের মধ্যে দিয়ে যেতে পারে। এই তিনটা ভাবে কি কি? পেছনে না বসে সামনের দিকে আসো। তিনটা ভাবে হচ্ছে ভৌত দ্রবণ রূপে, সেকেন্ড কি আছে দেখো তো? কার্বামিনো যৌগ রূপে, আর থার্ড কি? বাইকার্বনেট যৌগ রূপে। তাহলে কি কি বলো সবাই? ভৌত দ্রবণ রূপে, কার্বামিনো যৌগ রূপে এবং হচ্ছে বাইকার্বনেট যৌগ। এখন পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে মানে কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা মোটামুটি কঠিন প্রশ্ন আসলে এটা আসে। এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু কঠিনের মধ্যে, সেটা হচ্ছে এই ক্লোরাইড শিফট। তো বাইকার্বনেট প্রক্রিয়ার মধ্যে ক্লোরাইড শিফটটা আসলে পড়ে যাচ্ছে। তো আমরা দেখব কিভাবে বাইকার্বনেট যাওয়ার সময় ক্লোরাইড শিফট কিভাবে লিখতে হয়। আমি তোমাদের জন্য এই শিটে অনেক সুন্দর করে লিখে রাখছি। সেটা হচ্ছে, দেখো সবাই এখানে খেয়াল করো, তোমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া আর শিটের পয়েন্টে আছে। এই যে সবাই এটা একটু ওপেন করো, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটাও সামনে রাখো, একবারে পড়তে হবে। তাহলে কোনটা কত পার্সেন্ট? প্রথমে আমরা একটু বইয়েই প্রয়োজনে বাম সাইডে লিখে রাখবো। তাহলে এটা কত পার্সেন্ট? 5%। বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট? 27%। আর কার্বামিনো যৌগ রূপে কত পার্সেন্ট? 65%। এবার তুমি যোগ করো পার্সেন্টগুলো, যোগ করলে কত হয়? কত হয়? হ্যাঁ, তাহলে বাকিটুকু কই গেল? এখানে যদি 10% বাদ যায় তাহলে তোমরা বলতে পারতা যে 10% দিয়ে দেওয়া হয়েছে। এখানে আসলে কম দিছে, এটা আসলে পরে বুঝাই দিচ্ছি কেন। সবাই চলে আসি ভৌত দ্রবণ। তো এখন প্রথম কথা হচ্ছে আমি তোমাদের একটু সিকোয়েন্সটা বোঝাই লিখাই দিই। তাহলে গ্লুকোজ, আচ্ছা, প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? শক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। কেউ পাশে কথা বলো না, দেখো। এখন এই যে প্রসেসটা, মানে এখানে যা যা ঘটে এই কোষে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে হচ্ছে রক্তের মধ্যে। আমরা এখানে একটা রক্তের প্রথমে নদী আঁকাইতে হবে, যেমন রক্তের নদী, রক্তের সাগর আঁকাইছিলাম। এটা হচ্ছে একটা রক্তনালী। এই যে এখানে আমরা পুরো জিনিসটা কি আঁকতেছি দেখো তো, রক্তের নদী, রক্তনালী। এখন শোনো, এই পুরাটাই হচ্ছে রক্ত। তাহলে কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বের হয়ে কোথায় প্রবেশ করবে? রক্তে প্রবেশ করবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এখন কোথায়? রক্তে। আচ্ছা, রক্তের মধ্যে কোন রক্তনালিকাটা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহনে হেল্প করে? কোন রক্তনালিকা? মানে সরি, রক্তকণিকা, আরবিসি। ওকে, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে রক্তকণিকা। আর রক্তের মধ্যে আর কি থাকে? রক্ত
রস, এর ইংলিশ নাম কি? প্লাজমা। রক্তরস বা প্লাজমা, খেয়াল করো রক্তরস বা প্লাজমার বৈশিষ্ট্য কি? রক্তরস বা প্লাজমা হচ্ছে এর কত পার্সেন্ট পানি মনে আছে? 90 থেকে 92% কি পানি, এটা আমরা জানি। তার মানে রক্তরসের মধ্যে আমি প্রচুর পরিমাণে কি খুঁজে পাবো? পানি পাবো। দেখো তাহলে কার্বন ডাইঅক্সাইড, খেয়াল করো রক্তরসের মধ্যে কি আছে? পানি আছে। আবার লোহিত রক্তকণিকার মধ্যে আমরা জানি কি আছে? হিমোগ্লোবিন আছে। সেগুলো আমরা পরে পড়বো, আগে আমরা ফার্স্ট স্টেপ পড়ি। কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বের হয়ে প্রথমে যখন রক্তরসের মধ্যে যাবে, ফ্যান চালাইছো? গরম লাগছে? এসি বাড়াই দিতাম, ফ্যান না চালাইলে আর ভালো ভালো হয়, নাহলে কেমন একটা অস্বস্তিকর বিষয় থাকে না। প্রয়োজনে অফ করে দাও, সমস্যা নেই। দেখো তাহলে কি বলতেছি আমি, কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? রক্তরসে। একবারে কি কোষ থেকে বের হয়ে আরবিসির মধ্যে ঢুকতে পারবে? তাহলে ফার্স্টে কোথায় আসবে? রক্তরসে। রক্তরসে কার সাথে তার দেখা হবে? পানির সাথে। কার সাথে? এই পানির সাথে দেখা করে, পানি হচ্ছে তার জনম জনমের বন্ধু। পানির সাথে দেখা হওয়ার সাথে সাথেই সে পানির সাথে বিক্রিয়া করবে। এবং দেখো পানির সাথে বিক্রিয়া করে, সবসময় এটা মনে রাখতে হবে, পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অলওয়েজ কি তৈরি হয়? আমি বলছিলাম H2CO3, মানে কি? কার্বনিক অ্যাসিড। এবং কার্বনিক অ্যাসিড এমন একটা অ্যাসিড, এই ইনস্ট্যান্ট ভেঙে যাবে। ভেঙে কি উৎপন্ন হবে? H+ এবং HCO3-। আসলে এটা একটু বড় করে দিই, নাহলে রক্তের নদীটা একটু বাড়ায় দিই, ঠিক আছে? ওকে, খেয়াল করো তাহলে বলো তো, কার্বনিক অ্যাসিড কি কি তৈরি করে? H+ এবং বাইকার্বনেট। আবার এখানেও সেম বিক্রিয়াটা যদি আমি লিখি সবাই, তাহলে আরেকবার বলো লাইনটা কি? H2CO3 কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে? H+ এবং HCO3-। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়াটা নর্মালি দেখো আমাদের নদী নালা পাহাড় পর্বত, মানে পাহাড় পর্বত না, নদী নালায় পানি আছে, আবার এই যে কার্বন ডাইঅক্সাইড বাতাসে আছে। জাস্ট তুমি চিন্তা করো, এই যে জলাশয়ে যে পানি আর বাতাসের কার্বন ডাইঅক্সাইড সবসময় কি কাছাকাছি আসে না? ইভেন আমরা এটাও জানি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকে, পানির মধ্যেও কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইডকে পানির সাথে বিক্রিয়া করে? করে না। কেন করে না? কারণ ওইখানে একটা জিনিস নাই। আমরা জানি বিক্রিয়া করতে গেলে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকতে হয়, সেই জিনিসটার নাম কি? এনজাইম। এবং এই জায়গাটাতে একটা খুব গুরুত্বপূর্ণ এনজাইম থাকে, দিস ইজ কল্ড কার্বনিক অ্যানহাইড্রেস। কি নাম? এই লাইনটা আমাদের প্রথমে জানতে হবে। কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করার জন্য কাকে অবশ্যই থাকাই লাগবে? সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। যদি তুমি এই পানির মধ্যে এখন কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে দাও, এখানেও বিক্রিয়া হবে। কি অ্যাসিড তৈরি হবে? কার্বনিক অ্যাসিড। তো সবাই বলো, কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করতে গেলে কি লাগবে? কার্বনিক অ্যানহাইড্রেস। ওকে, তার মানে রক্তরসে কার্বনিক অ্যানহাইড্রেস আছে। ওকে, ডান। তাহলে এবার আমরা চলে আসি কতটুকু তুমি লিখবা। খুব সিম্পল, কিছু পরিমাণ, দ্যাট মিনস অলরেডি পড়ছি 5% পানি রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে। এই বিক্রিয়াটা তুমি লিখলা, আর এর জন্য অবশ্যই কোন এনজাইম থাকতে হবে? কার্বনিক অ্যানহাইড্রেস। ক্লিয়ার? সামনে চলে আসো। কার্বনিক অ্যানহাইড্রেস প্রভাবক হিসেবে কাজ করে। এখন আমাদের পরের প্রশ্ন হচ্ছে, পরের লাইনে বইয়ে একটা ইনফরমেশন দিয়েছে। কি ইনফরমেশন? আমাদের রক্তে যদি কার্বন ডাইঅক্সাইড, দেখো আমি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে রক্তের মধ্যে নিয়ে আসছি, এই কার্বন ডাইঅক্সাইডগুলো যদি 1000 কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে আসে, তাহলে 1000-এর মধ্যে কয়জন এই পানির সাথে বিক্রিয়া করে তারপরে সামনে যাবে? 1000 অণুর মধ্যে, কই লাইন, প্রতি 1000 কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কয়টা অণু? মাত্র একটা। কি রূপে যাবে? বাইকার্বনেট দ্রবণ রূপে। ক্লিয়ার? তার মানে বাইকার্বনেট রূপে সে হচ্ছে এই রক্তরসের মধ্যে ভাসতে ভাসতে চলে যাবে। ওকে, তাহলে প্রতি 1000 অণুর মধ্যে কয়জন কার্বন ডাইঅক্সাইড? একজন এই বিক্রিয়াটা করে। তাহলে ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট যাবে? 5%। তাহলে ভৌত দ্রবণের কাহিনী কি সবাই বুঝছি? সবাই কি বুঝছো? পেছনে যারা আছো বুঝছো সবাই? ওকে, এখন চলো পরেরটা আমাদের শিখতে হবে। পরেরটা আরও বেশি জটিল, কিন্তু এটা দেখে মনে হয় কি না কি ইজি বিজি লেখা। আমি খুব স্টেপ বাই স্টেপ বুঝাই দিব, প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পারবা, দেখবা যে ইজি হয়ে যাবে। প্রথমে আসো, প্রথমটার নাম হচ্ছে কার্বামিনো যৌগ রূপে। কার্বামিনো যৌগ, খেয়াল করো, এটার জন্য ফার্স্টে আমাদের আসলে একটা বেসিক শিখতে হবে। বেসিকটা কি স্যার? কার্বামিনো মানে আসলে কি? আমি পাশে লিখতেছি, যদি তোমরা কারো লিখতে ইচ্ছা লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু মেইন কথা আমি বুঝাই দিচ্ছি। দেখো কার্বামিনো, এর মধ্যে দুইটা শব্দ আছে, দেখো একটা হচ্ছে কার্বা আর একটা কি? মিনো। কার্বা কোন জায়গা থেকে আসছে? কার্বন ডাইঅক্সাইড থেকে। আর মিনো, এই মিনো আসছে হচ্ছে অ্যামিনো থেকে, মানে
অ্যামিনো, আর অ্যামিনো মানে আসলে কোন গ্রুপ? অ্যামিনো গ্রুপ বা অ্যামিন গ্রুপ একই, ওটার নাম একই জিনিস। তাহলে বন্ড NH2, তাহলে খেয়াল করো কার্বামিনো যৌগ মানে কি? কোন দুইটা জিনিসের মিশ্রণ বা যুক্ত হওয়া? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা কি? অ্যামিনো গ্রুপ বা অ্যামিন গ্রুপ। ওকে, তাহলে এই দুটো যখন মেলে তখন এই যৌগটাকে আমরা কি নাম দিব? কার্বামিনো যৌগ। ওকে, এবার খেয়াল করো, আমাদের প্রশ্ন হচ্ছে অ্যামিনো গ্রুপ কোথায় থাকে স্যার? আমরা সবাই জানি যে প্রোটিন, প্রোটিন এর আণবিক একক কি? প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এখন আমরা সবাই কিন্তু অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার পারি। অ্যামিনো অ্যাসিড কেমন? একটা কার্বন থাকবে, তার সাথে কি থাকবে? চারটা হাত, চারটা হাতের একটা হাতে হাইড্রোজেন, আরেকটা হাতে কি থাকবে? আর কার্বনের চেইন। আরেক সাইডে কি থাকবে? COOH কার্বক্সিল গ্রুপ। আরেক সাইডে কি থাকবে? বন্ড NH2। তাহলে এই গ্রুপের নাম কি? অ্যামিনো গ্রুপ। এবার একটু খেয়াল করো, তাহলে আমরা অ্যামিনো অ্যাসিডের ভেতরে কাকে খুঁজে পাবো? দেখো অ্যামিনো অ্যাসিডের ভেতরে কাকে খুঁজে পাবো? অ্যামিনো গ্রুপকে খুঁজে পাবো। একটু মোটা করা উচিত। অ্যামিনো গ্রুপকে কোথায় খুঁজে পাবো? অ্যামিনো অ্যাসিডের মধ্যে। আর অ্যামিনো অ্যাসিড কই পাবো আমরা? প্রোটিনের মধ্যে। তার মানে আমি কি এটা বলতে পারি যে আমরা প্রোটিনের ভেতরে কাকে পাবো? অ্যামিনো গ্রুপকে পাবো। কারণ পৃথিবীর সব প্রোটিনের মধ্যে কি আছে? অ্যামিনো অ্যাসিড আছে। আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি আছে? অ্যামিনো গ্রুপ আছে। ওকে, তার মানে একবারে কি বলতে পারি? প্রোটিনের মধ্যে আমরা কি পাবো? অ্যামিনো গ্রুপ পাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার শোনো, তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের রক্তের মধ্যে তাহলে কী খুঁজতে হবে? আমাদের এখন কিসের মিশনে নামতে হবে? কী খোঁজার মিশনে? প্রোটিন খোঁজার মিশনে। এখন আমাকে বলো রক্তের মধ্যে কোথায় কোথায় প্রোটিন পাবো? তো প্রথমে আমরা জানি রক্তের দুইটা উপাদান, রক্তরস আর রক্ত কণিকা। তাহলে প্রথমে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে, কোষ থেকে বের হয়ে তার পদার্পণ কোথায় হয়? রক্তরসের মধ্যে। এই রক্তরসের মধ্যে প্রোটিন থাকে। মনে আছে সেই প্রোটিনের নাম কি? প্লাজমা প্রোটিন। কোন প্রোটিন? প্লাজমা প্রোটিন। এখন খেয়াল করো, রক্তরসে যে প্লাজমা প্রোটিন থাকে সেই প্রোটিনটা আমরা একটু লিখলাম। তাহলে রক্তরসের প্রোটিনের নাম হচ্ছে প্লাজমা প্রোটিন। ওকে, এটা মনে হয় এই পাশে একটু পরে তো অন্য জিনিস আঁকাবো, এখানে লিখি প্লাজমা প্রোটিন। ওকে, এখন প্লাজমা প্রোটিনের, ওকে দেখো এই প্লাজমা প্রোটিনের মধ্যে আমরা প্রোটিন পাইছি। তাহলে প্রোটিনের মধ্যে কি পাবো আমরা? কোন গ্রুপ পাবো? অ্যামিনো গ্রুপ। তাহলে এখন একটু খেয়াল করো তো, রক্ত রসের মধ্যে আমরা প্রোটিনের অ্যামিনো গ্রুপ পাচ্ছি। কোন প্রোটিন? প্লাজমা প্রোটিন। এবার চলে আসো রক্ত কণিকার মধ্যে কি ছিল? WBC, RBC আর অনুচক্রিকা, তাই না? আচ্ছা, এখন আসো আরবিসির মধ্যে আমরা জানি আরবিসিতে কি থাকে? HB মানে কি? হিমোগ্লোবিন। তাহলে আরবিসির যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিন নিয়ে একটু পড়াশোনা করবো। আমরা সবাই জানি হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে স্যার? হিম আর হচ্ছে গ্লোবিন। আর আমরা এটাও সবাই জানি যে গ্লোবিন এটা একটা কি? এটা হচ্ছে একটা প্রোটিন। গ্লোবিন একটা কি? তাহলে বলো তো গ্লোবিন যে প্রোটিন, সেই প্রোটিনের মধ্যে আমরা কি পাবো? অ্যামিনো গ্রুপ পাবো না? তাহলে আমরা কোথায় কোথায় অ্যামিনো গ্রুপ পাবো? খেয়াল করো, পাবো হচ্ছে হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপ আর হচ্ছে প্লাজমা প্রোটিনের অ্যামিনো গ্রুপ। ক্লিয়ার? হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপ, প্লাজমা প্রোটিনের অ্যামিনো গ্রুপ। আচ্ছা, এবার আবার আমরা একটু আগের জায়গায় ফিরে যাই। এই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে কে বিক্রিয়া করলে সেই যৌগের নাম কার্বামিনো হবে? অ্যামিনো গ্রুপ বিক্রিয়া করলে। ওকে, তাহলে এখন কার্বন ডাইঅক্সাইড মনের আনন্দে 1000 জনের মধ্যে একজন পানির সাথে বিক্রিয়া করে। বাকি সবাই মানে বাকি যারা থাকে ওরা সবাই ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাওয়া যায় নিজের গন্তব্য খুঁজে বেড়াচ্ছে। এখান থেকে এদিকে আসলো, এখান থেকে মনে করো যে এদিকে আসলো, এদিকে আসার পরে ওর ইচ্ছা হলো যে এই যে সামনে দেখতেছে কত সুন্দর আরবিসি, ওর ইচ্ছা হলো চলো একটু আরবিসি দিয়ে ঘুরে আসি। তখন আরবিসির মধ্যে ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড আরবিসির মধ্যে ঢুকবে। এই কার্বন ডাইঅক্সাইড এবং আরবিসি যে অ্যামিনো গ্রুপ, এর সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে। তাহলে খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড কার সাথে বিক্রিয়া করতেছে? আরবিসির হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে। আর এখানে যখন সে আসে তখন তার ইচ্ছা হয় কার সাথে বিক্রিয়া করার? প্লাজমা প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে। এখন খেয়াল করো, তার মানে কার্বন ডাইঅক্সাইড দুই জায়গায় অ্যামিনো গ্রুপ খুঁজে পাবে, প্লাজমা প্রোটিনের অ্যামিনো গ্রুপ এবং হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপ। এখন আমি বিক্রিয়াগুলো একটু বোঝাই দিই, তাহলে তোমার এই পাশেরটাও ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো বিক্রিয়াটা কিভাবে হয় এটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো সবাই, আমি দেখো এখানে তোমাদের বইয়ে লেখা আছে, বাট আমি একটু এখানে শিটে দেখো আমি আলাদা করে দুটো লাইন লিখে দিছি।
যে কার্বামিনো যৌগরূপের মধ্যে টিস্যু থেকে রক্তের প্লাজমায় আগত কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ লোহিত রক্ত কণিকায় প্রবেশ করে। লাইনটা আমরা বুঝছি। লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন ওই যে অংশ যেটা ভাঙলাম আমরা একটু আগে, গ্লোবিন অংশে অ্যামিনো গ্রুপের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কি যৌগ তৈরি করে? কার্বামিনো হিমোগ্লোবিন। নামটা পড়ি, পরে বোঝাচ্ছি। আবার দেখো পরে নিচে দিকে কি লেখা আছে, হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে বিক্রিয়াটা কেমন সেটা দেখাইছি, আর প্লাজমা প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে বিক্রিয়াটা কেমন সেটাও এখানে দেখাইছি। যদি কারোর কাছে একটু কোনো কোয়েশ্চেন থাকে, যদি ফার্স্ট মনে হয় আমাকে বললে আমি বুঝাই দিব, মানে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। এখন দেখো হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপ আছে, আর কার অ্যামিনো গ্রুপ আছে? প্লাজমা প্রোটিনের অ্যামিনো গ্রুপ আছে। এখন আমরা এদেরকে কিভাবে প্রকাশ করব? অনেক বড় করে তো লেখা যাবে না, কিভাবে লিখবো দেখো। হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপে আমরা কিভাবে লিখবো? HB বন্ড NH2। আর প্লাজমা প্রোটিনটা কিভাবে লিখবো? এই যে প্রোটিনের PR নিব, PR বন্ড NH2। এখন চলো বিক্রিয়াটা আমি লিখি। প্রথমে আসো, ধরি আমরা প্রথম যে স্টেজটা, যে হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপ। ওকে, হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে কে বিক্রিয়া করবে? কার্বন ডাইঅক্সাইড। আমি সুন্দর করে লিখতেছি, সবাই দেখো। তোমাদের এটা বোঝাই দিব নি, একবারে তোমরা লিখবা, তোমাদের আর এত কিছু করা লাগবে না। এবার দেখো, এরপরে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে COO আমি লিখলাম, প্লাস HB NH2। এই হিমোগ্লোবিনের নাইট্রোজেন এর কয়টা হাত? নাইট্রোজেনের 3টা হাত, 2টা হাইড্রোজেন দিয়ে যুক্ত। তোমরা চাইলে এটাকে আর একটু স্টাইল করে লিখতে পারো। কিভাবে? একটু এখানে একটা দিয়ে দিলা, এখানে একটা দিয়ে দিলা, ঠিক আছে, একই বিষয়। এবার শোনো, কার্বন ডাইঅক্সাইড কিভাবে এই হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হবে? কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের মধ্যে, মানে এই যৌগের মধ্যে ঢোকার জায়গা খুঁজতেছে। COO কেন হয়েছে জানো? যেন ও এইখানে ঢুকতে পারে। এখানে ঢুকতে পারলে দেখো তো স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে। HB NH2, এখানে দেখো, এখানে যদি ঢুকে যায় তখন কি হবে? C, এই কালার হবে COO, তারপরে কি দিব? H। তাহলে খেয়াল করো, এই জায়গায় কিন্তু ঢুকে বসে গেল, তার মানে COOH তৈরি করে ফেললো। তাহলে এই পুরো যৌগটার নাম এবার কি হবে? দেখো এখানে কি কি আছে, এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, আর পুরা ছিল কি? পুরা ছিল হচ্ছে অ্যামিনো। তাহলে কার্বন ডাইঅক্সাইড অ্যামিনো, এইটুকুন নাম তখন কি হয়ে যাবে বলো? কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যামিনো, নাম কি হবে? কার্বামিনো। ওকে, এই কার্বামিনো কার সাথে? কার কার্বামিনো? এটা হিমোগ্লোবিনের। তখন এই যৌগটার নাম কি হয়ে যাবে? কার্বামিনো হিমোগ্লোবিন। তার মানে সহজ কথা হচ্ছে, হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে তখন তার নাম কি হবে? কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে এই বিক্রিয়া কীভাবে লিখতে হবে তোমরা বুঝতে পারছো? এই প্রথম বিক্রিয়াটা আমি কিন্তু ডিটেলস করে লিখে দিচ্ছি, তোমাদের সেটাও আছে। COO, এবার হিমোগ্লোবিনের NH, এবার এই কার্বন ডাইঅক্সাইড করে তুমি একটা তীর দিয়ে রাখো এখানে, সবাই তীর দিয়ে দাও। এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে ঢুকবে, তখন এখানে চলে আসছে, তখন এই যৌগটার নাম কি হয়ে যাবে? কার্বামিনো হিমোগ্লোবিন। পারবো আমরা? তাহলে পরেরটা কিন্তু একদম সেম সহজ, এভাবেই তোমাদের হয়ে যাবে। তাহলে পরেরটা কি হবে? কার্বামিনো প্রোটিন। তারপরেও তোমাদের আমি ডিটেলস সব পড়াই দিই। কার্বামিনো প্রোটিনটা কেমন হবে? খুব সিম্পল। মনে করো প্রোটিন হচ্ছে PR, তার NH2, তার সাথে কে যুক্ত হবে? কার্বন ডাইঅক্সাইড, এই COO। আচ্ছা, ওটা তো অনেক উপরে চলে গেছে, কপি করা যাবে না। CO2, তাহলে পরের লাইনে COO আমরা লিখব। তারপরে হচ্ছে কি লিখবা? PR NH। তাহলে এটা কোথায় প্রবেশ করে যাবে? এটা হচ্ছে এখানে ঢুকবে। তখন দেখো তো কার্বামিনো প্রোটিনের স্ট্রাকচারটা কেমন হবে? তোমরা সুন্দর করে বিক্রিয়াটা এভাবে লিখবা, PR NH, আর এখানে কি হবে? COO। তাহলে এই যৌগটার নাম কি হয়ে যাবে? দেখো আবার সবাই এবার একটু দেখো, এইটুকুর নাম কি? এইটুকুর নাম হচ্ছে কার্বামিনো। ওকে, তাহলে আর এই কার্বামিনোটা কার অংশ? প্লাজমা প্রোটিনের। সো এই নামটা কি হবে? কার্বামিনো প্রোটিন। তাহলে কি আমরা এই দুটা বিক্রিয়া সবাই বুঝতে পারছি? তো দুইটা বিক্রিয়া লিখছি আমরা, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, আর একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন। তো সবাই কি বুঝছি আমরা? এখন দেখো এই বিক্রিয়া দুইটা কোথায় ঘটে, আমি এবার এইখানে একটু তোমাদের সংক্ষেপে লিখে দিব। তাহলে দেখো, এই যে প্লাজমা প্রোটিনের সাথে যখন বিক্রিয়া করবে তখন এই যৌগটার নাম কি হবে বলো? কার্বামিনো প্রোটিন। তাহলে এটা হচ্ছে একটা গেল কার্বামিনো প্রোটিন। আচ্ছা, আর এখানে কি যৌগ তৈরি করবে? কার্বামিনো হিমোগ্লোবিন। ওকে, তাহলে এই যে দুটো যৌগ তৈরি হলো, এই দুটা যৌগই হচ্ছে কার্বামিনো যৌগ। ক্লিয়ার? তাহলে কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো যৌগ রূপে কয়টা যৌগ তৈরি করে? দুইটা। নাম বলো কি কি? কার্বামিনো হিমোগ্লোবিন আর কার্বামিনো প্রোটিন। ওকে, এখন দেখো, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কতটুকু
কার্বন ডাইঅক্সাইড এই কার্বামিনো যৌগরূপে যায়। পড়ছি কত পার্সেন্ট টোটাল কার্বন ডাইঅক্সাইডের? 27%। কিন্তু আর একটা ইনফরমেশন তোমাদের পরীক্ষাতে আসবে, সেটা হচ্ছে প্রতি 100 ml রক্তে, হ্যাঁ, প্রতি 100 ml রক্তে কার্বামিনো যৌগ, এই কার্বামিনো যৌগ থাকবে হচ্ছে, কার্বামিনো যৌগ থাকে হচ্ছে 3 ml। কত ml? 3 ml থাকে। এখন তাহলে কার্বামিনো যৌগ কয়টা স্যার? দুইটা, একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন, আর একটা কি কার্বামিনো, এটা হচ্ছে হিমোগ্লোবিন, আর এটা কি প্রোটিন। তাহলে এই দুইটা হচ্ছে কার্বামিনো যৌগ। কার্বামিনো যৌগ থাকে হচ্ছে দুইটা, ওরা কতটুকু ml যায়? 3 ml। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই দুইটা মিলে যখন 3 ml যাবে, কোনটা কত ml যায়? এই কার্বামিনো হিমোগ্লোবিন এটা যাবে হচ্ছে 2 ml, আর কার্বামিনো প্রোটিন এটা যাবে কত? 1 ml। এই দুইটা মিলে টোটাল কার্বামিনো যৌগ কত ml যাবে? 3 ml। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, কার্বামিনো যৌগ কয়টা? দুইটা, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো প্রোটিন। প্রতি 100 ml রক্তে কার্বামিনো হিমোগ্লোবিন যায় কত ml? 2 ml, কার্বামিনো প্রোটিন যায় হচ্ছে 1 ml। তাহলে আমি কি বলতে পারি প্রতি 100 ml রক্তে কার্বামিনো যৌগ কত ml যায়? 3 ml। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন তাহলে কার্বামিনো যৌগের পয়েন্টটা আমাদের শেষ। তাহলে কার্বামিনো যৌগ এখানে তুমি মনে রাখতে চাইলে মনে রাখবা কিভাবে? এটা অনেক সময় ভুলায় যায়, কোনটা কত ml মনে রাখবা। প্রোটিন, তিন কি হবে? 1। প্রোটিন কি হবে? 1 ml। প্রোটিন কি হবে? 1 ml। এটা মনে রাখতে পারো, আর নর্মালি তুমি এটা পারবা। তো সবাই কি বিক্রিয়াটা লিখতে পারবা? বিক্রিয়াটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। বিক্রিয়া লিখতে পারলে তোমার স্যার এমনি ইমপ্রেস হয়ে যাবে। বিক্রিয়া সবাই লিখবা, ঠিক আছে? বিক্রিয়া সবাই অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের কিন্তু এক্সাম নিব পরের দিন, ঠিক আছে? নেক্সট পঞ্চম অধ্যায়ের আমি কিন্তু, এবং আজকে যারা ক্লাসে আসছো প্রত্যেকে পরের দিনের এক্সাম দিতে হবে। এবং এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন থাকবে, অক্সিজেন পরিবহন থাকবে, আর শুরুতে অ্যালভিওলাস থাকবে। এই তিনটা টাইপের কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে। ওরাটিস মিডিয়া যতটুকু বাকি আছে আমি পরের দিন পড়াবো, বাট সবাইকে অবশ্যই পরের দিনের এক্সাম দিতে হবে। বুঝতে পারছো? কোনো মানে আমি যদি কাউকে দেখি যে আসো নাই, আজকে তো প্রেজেন্ট আছে, অবশ্যই পরের দিন তোকে তোমার আসা লাগবে না। দরকার 10 জন ক্লাসে আসো, কিন্তু প্রত্যেকে ক্লাসে এসে ঠিকমতো পরীক্ষা দিতে হবে। সমস্যা থাকলে আমাকে বলবা, কিন্তু আজকের টপিকটা কিন্তু পরীক্ষায় থাকবে। আগের দিন যা পড়েছি সেগুলোও থাকবে, কোনো সমস্যা নাই। না পারলে সেটা ভিন্ন কথা, বাট প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। আমি নিজে কিন্তু চেক করবো পরীক্ষা দিছে কে কে। ওকে, সবাই খেয়াল করো। নেক্সট তাহলে আমাদের পরের এইখান থেকে তুমি এখানে লেখা আছে শতকরা 27 ভাগ যাবে, 3 ml যাবে। তুমি এভাবে লিখে দিবা যে 2 ml, আর কার্বামিনো প্রোটিন রূপে কত ml। কিন্তু এখানে এই লাইনটা লেখা নাই। সবাই কার্বামিনো পরে কি হবে? কার্বামিনো প্রোটিন লেখো সবাই। এখানে এটা একটু মিসিং, এইটুকু। এই যৌগটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে কত ml যাবে? 1 ml। একটু শীট আছে, ভুল আছে, এটা ঠিক করে নাও। ভুল মানে এটা ওঠে নাই। আর 2 ml হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। ওকে, এবার আসো নেক্সট পার্ট কি? কার্বামিনো না, নেক্সট পার্টের নাম কি? বাইকার্বনেট। খাওয়া দাওয়া করি না এখনো, তোমাদের পড়াইতে গলা শুনে গেছে। এই কার্বামিনো, শোনো, কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে টাফেস্ট জিনিস, আর এর পরেরটা সবচেয়ে বেশি। এখন এটা খুব ভালো করে মনোযোগ দাও, একদিনে 3টাই পড়ে দিচ্ছি, মনোযোগ দাও সবাই। এখন আসো, পরেরটার নাম কি? কথা না, জাস্ট রিডিং পড়ো আগে, ব্রেন ঠান্ডা করো, রিডিং পড়ো। বাইকার্বনের যৌগরূপে, এই যে বাইকার্বনের যৌগরূপে কি? কার্বন ডাইঅক্সাইড বেশিরভাগ পোর্শন 65% বাইকার্বনের যৌগরূপে পরিবাহিত হয়। এটি সোডিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে প্লাজমার মাধ্যমে, এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে লোহিত রক্তকণিকার মাধ্যমে পরিবাহিত হয়। এখন দেখো, সোডিয়াম বাইকার্বনেট এর মাধ্যমে প্লাজমা, আর পটাশিয়াম বাইকার্বনেট হচ্ছে লোহিত রক্তকণিকা। এটা একটু পরে ট্রিক্স শেখাই দিবানি কীভাবে মনে রাখবা। আগে হচ্ছে আমাদের বেসিক শিখতে হবে। আমাদের বইয়ে অনেক কিছু লেখা আছে, কিন্তু এত কিছু তুমি লিখতেও পারবা না, তোমার বইয়ের লাইন বোঝাও লাগবে না। বইয়ে অনেক হিজিবিজি করে লেখা এবং ভুলভাল লেখা আছে। সবাই খেয়াল করো কি লেখা আছে। বলছে যে টিস্যু রস থেকে কার্বন ডাইঅক্সাইড প্রথমে প্লাজমায় এবং পরে লোহিত কণিকায় প্রবেশ করে। আচ্ছা ঠিক আছে, আমাদের কথা তো রাইট আছে। কোষ থেকে কোথায় প্রবেশ করে? প্লাজমাতে, আর তারপরে কোথায়? লোহিত রক্তকণিকায়। ওকে, গুড। এরপরে আসো, আচ্ছা, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে লোহিত কণিকার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে। আমরা সবাই জানি পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতে গেলে কোন এনজাইম থাকতে হবে? কার্বনিক অ্যানহাইড্রেজ। তো কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে আরবিসির সাথে এটা বিক্রিয়া করে। এখন আসো, কার্বনিক অ্যাসিড তৈরি করে রক্তরসে কার্বনিক অ্যানহাইড্রেজ অনুপস্থিত। এই লাইনটা যদি অনুপস্থিতি হইতো ভাই, তাহলে তোমরা এই উপরের লাইনে যে রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যানহাইড্রেজ দিয়ে, এটা কেন লিখছো?
তাই না? অনুপস্থিত যদি থাকতো, সামান্য থাকে, কম থাকে, এই হচ্ছে কথা, আর কিছু না। বুঝতে পারছো? তাহলে কি থাকবে এখানে? কম থাকবে। তাহলে আমি কি তোমাকে বুঝাইতে পারছি যে রক্তরসের মধ্যে কার্বনিক অ্যানহাইড্রেসের পরিমাণ কি কম আর আরবিসির মধ্যে কি বেশি? এখন পুরো ঘটনাটা বোঝাইতে হবে, এখন একটু মনোযোগ দাও, আমি পুরা এই টপিকটা স্টেপ বাই স্টেপ বলতেছি। আচ্ছা, এবার সবাই তাকাও, এর মধ্যে মনে হয় হিজিবিজি হয়ে যাবে, তাও সমস্যা নাই, এখানে কার্বনিক অ্যানহাইড্রেস যেহেতু আছে এখানে একটু ফাঁকা করে বড় করে আমরা লিখি। হ্যাঁ, ওকে, তাহলে আরবিসিটাকে আমরা একটু বড় বানাই দিই। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আরবিসি, আর রক্তটাকে একটু সাইডে চাপাই দিই। আচ্ছা, এটা তো সরি, রক্ত এই, এবার দেখো এটা কি পুরাটা আরবিসি। পেট মোটা লাগতেছে কেন? সুন্দর হবে না আরবিসি দেখতে? তো সুন্দর। ওকে, খেয়াল করো, প্রথমত আরবিসির মধ্যে অনেকগুলো আয়ন থাকে, মানে আরবিসির মধ্যে মোটামুটি কম থাকে। আমাদের রক্তরসে প্রচুর পরিমাণে আয়ন থাকে না? রক্তরসে কোন আয়ন সবচেয়ে বেশি থাকে? সোডিয়াম। আর পটাশিয়াম কম থাকে। আরবিসির মধ্যে আবার পটাশিয়াম বেশি থাকে। তো যাই হোক, সোডিয়াম পটাশিয়ামের কাহিনীতে পরে আসতেছি। তো ধরো প্রথম যে বিষয়টা আমি তোমাকে বোঝাবো সেটা হচ্ছে আমাদের আরবিসির মধ্যে কার্বন ডাইঅক্সাইড গেল। এই কার্বন ডাইঅক্সাইড আরবিসির মধ্যে প্রবেশ করছে, সব জায়গায় ছড়ায় যাবে, সেজন্য মনে করো এই সাইডে কার্বন ডাইঅক্সাইড আসছে। বলো এই কার্বন ডাইঅক্সাইডগুলো কার সাথে বিক্রিয়া করবে? পানির সাথে, কারণ আরবিসির মধ্যেও কি আছে? পানি আছে। ওকে, এতবার লিখতে পারবো না, এবার আসো একটা লিখি। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? H2CO3 ভেঙে কি হবে? H+ এবং CO3-। প্রত্যেকটাই কি সেম ঘটনা? ও সরি বাবা, মনে হচ্ছে আমি কি না কি করে ফেলছি। আচ্ছা দেখো, খেয়াল করো, পুরোটা বিক্রিয়া করতে ভাবছিলাম যে তীর সহ ধরবো, তা আর হইল না। দেখো খেয়াল করো, এখন দেখো তাহলে এখানে এই বিক্রিয়া করতে গেলে কোন এনজাইম লাগবে? এই যে সব জায়গায় কোন এনজাইম লাগবে? কার্বনিক অ্যানহাইড্রেস। খেয়াল করো, এটা দেখবা একদম সহজ, তুমি যদি এটা একবার বুঝে ফেলতে পারো এটা একদম সহজ। নর্মালি এটা বোঝা অনেক কঠিন, কিন্তু জিনিসটা সহজ। তো প্রথমে চলে আসো কার্বনিক অ্যানহাইড্রেস, আমি স্টেপ বাই স্টেপ পড়াচ্ছি, তো দেখবা যে প্রত্যেকটা ধাপ তুমি বুঝতে পারলে আমাকে বলবা, পরের ধাপে যাব। এখানে কার্বনিক অ্যানহাইড্রেসের পরিমাণ কি আরবিসির মধ্যে বেশি, আর আমরা এই যে প্লাজমাতে এইটা মোটামুটি একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসি, এখানে কার্বনিক অ্যানহাইড্রেসের পরিমাণ কি কম। এখানে কার্বনিক অ্যানহাইড্রেস কি, দুইটা বিষয় বললাম আমি, মার্ক করি। তাহলে রক্তরসে কার্বনিক অ্যানহাইড্রেসের পরিমাণ কি কম, আর আরবিসিতে কার্বনিক অ্যানহাইড্রেসের পরিমাণ কি বেশি। ওকে, কার্বনিক অ্যানহাইড্রেসের পরিমাণ এখানে হচ্ছে বেশি। ক্লিয়ার এটুকু? তাহলে আমাকে বলো তো কোথায় বিক্রিয়াটা বেশি হবে, প্লাজমাতে নাকি আরবিসিতে? অবভিয়াসলি আরবিসিতে। ওকে, তাহলে আমরা লিখি। তাহলে দেখো আমি একটু লিখি, তাহলে যেহেতু কার্বনিক অ্যানহাইড্রেস বেশি, তাহলে বিক্রিয়াও কি হবে? বিক্রিয়া বেশি হবে। আর এখানে কম, তার মানে এখানে বিক্রিয়াও কি হবে? বিক্রিয়া কম হবে। ওকে, ভালো কথা, বিক্রিয়াও কম হবে। এখন আসো, তার মানে এই যে বিক্রিয়া হয়ে তো আলটিমেটলি H+ এবং HCO3- থাকে, তাই না? তাহলে এই যে বাইকার্বনেট আয়নটা, এই বাইকার্বনেট আয়নটা হচ্ছে, এই বাইকার্বনেট আয়নের পরিমাণ কোথায় বেশি হবে? আরবিসির ভেতরে বেশি হবে না? তার মানে একবারে যদি তুমি লেখো, এখানে এইভাবে বেশি না লিখে আমি লিখে দিচ্ছি, তাহলে এখানে কোন আয়নের পরিমাণ বেশি হবে? H2CO3। বাইকার্বনেট আয়নের পরিমাণ কি হবে? তো H2CO3 লিখছি কেন? HCO3-, এই বাইকার্বনেট আয়নের পরিমাণ কি হবে? বেশি হবে। তাহলে এবার সবাই খেয়াল করো, তাহলে আমাদের প্লাজমার মধ্যে বিক্রিয়া কম, তার মানে প্লাজমাতে কে কম? বাইকার্বনেট আয়ন কম। ওকে, তো সবাই কি এই আমি যেটুকু বললাম সবাই কি এইটুকু বুঝছো? কারণ যেখানে কার্বনিক অ্যানহাইড্রেস বেশি সেখানে বিক্রিয়া বেশি, আর বিক্রিয়া বেশি হলে কি আয়নগুলোও বেশি তৈরি হবে। আর যেখানে কার্বনিক অ্যানহাইড্রেস কম সেখানে বিক্রিয়া কম, আর বিক্রিয়া কম হলে কি হবে? আয়নগুলোও কম হবে। আচ্ছা, তার মানে এখন কি আমি বলতে পারি যে কার্বনিক মানে বাইকার্বনেট আয়ন কোথায় কম? প্লাজমাতে কম। আর বাইকার্বনেট আয়ন কোথায় বেশি? আরবিসিতে বেশি। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই বুঝছিস? ওকে, এবার আসো, এখন আমি লিখছি কি খুব
সিম্পলি লিখছি, দেখো বইয়ের মধ্যে হিজিবিজি করে আমি লিখছি কার্বনিক অ্যানহাইড্রেস কম কোথায়, প্লাজমায়। তোমরা এভাবে লিখবা, কোনো সমস্যা নেই। কার্বনিক অ্যানহাইড্রেস বেশি কোথায়, আরবিসিতে। তাহলে আরবিসিতে বেশি কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সুতরাং বাইকার্বনেটের ঘনত্ব প্লাজমার তুলনায় কোথায় বেশি, আরবিসিতে বেশি। ওকে, এবার চলে আসো। এখন দেখো নর্মালি আমরা জানি যদি ঘনত্ব কোথাও কম বেশি হয় সেখানে যাওয়া আসা করে কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে এই জায়গাটাতে কোন জায়গা থেকে কোন জায়গা যাবে, একজন বলো, কে বলবা, তুমি বলো, খাওয়া দাওয়া করে আসো, তুমি বলো তুমি। এখন বাইকার্বনেট কোন জায়গা থেকে কোন জায়গা যাবে, প্লাজমাতে আসবে। আচ্ছা, কোন প্রক্রিয়ায়, ঠিক আছে বসো। তাহলে বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে কোথায় প্রবেশ করবে, প্লাজমাতে। তাহলে আমি বলতে পারি যে আরবিসি থেকে প্লাজমাতে মানে প্রবেশ করবে বা আসবে, একই কথা। তাহলে কে আসবে, এই বাইকার্বনেট। তাহলে আমরা এটা বলি যে বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে প্লাজমাতে প্রবেশ করে কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়। ওকে, ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়ায় বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে প্লাজমাতে প্রবেশ করে। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তাহলে কি হবে, এর কনসিকুয়েন্স কি। খেয়াল করো সবাই, একটু আরবিসির দিকে তাকাও, কত সুন্দর একটা আরবিসি দেখা যাচ্ছে এখানে। এই আরবিসির মধ্যে পজিটিভ আয়ন ছিল, নেগেটিভ আয়ন ছিল, তাই না? তাহলে আয়নের একটা ভারসাম্য ছিল। যদি বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে প্লাজমাতে চলে আসে, এটা কি ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়নের পরিমাণ আরবিসিতে কি হবে, কমে যাবে। ক্লিয়ার? তাহলে আরবিসি কি ঠিক থাকবে না। ওকে, তাহলে এবার সবাই পরে দুটো লাইন পড়ো যে বাইকার্বনেট ব্যাপন প্রক্রিয়ায় বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে বেরিয়ে কোথায় আসে, প্লাজমায় প্রবেশ করে। এটা ক্লিয়ার? পরের লাইনে কি পড়ছি, বাইকার্বনেট আয়ন বের হওয়ার পর আরবিসিতে ঋণাত্মক চার্জের পরিমাণ কি হয়, কমে যায়। ওকে, আচ্ছা এরপরে কি হবে দেখো, এরপরে আমাদেরকে একটু ইনিশিয়াল ইনফরমেশন জানতে হবে যে কোথায় কি থাকে। ধরো আমাদের আমি একটু প্লাজমার মধ্যে কি কি আয়ন থাকে একটু বলে দিই। যেমন ধরো প্লাজমাতে ভালো পরিমাণে বা প্রচুর পরিমাণে কি থাকে, সোডিয়াম আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে। হ্যাঁ, সোডিয়াম আয়ন আছে, সোডিয়াম ক্লোরাইড আয়ন আছে। ধরো এদিকে কি আছে, ক্লোরাইড আছে, সোডিয়াম আছে। তাহলে আমাদের প্লাজমাতে প্রচুর পরিমাণে কি আয়ন থাকবে, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। আর আরবিসির মধ্যে প্রচুর পরিমাণে কি আয়ন থাকে জানো, পটাশিয়াম থাকে। সোডিয়ামের তুলনায় পটাশিয়াম বেশি, পটাশিয়াম থাকে। কি থাকে, পটাশিয়াম। আর এইসব তো আছেই, H+HCO3- তো আছে। এখন মনোযোগ দাও, আরবিসির ভেতর থেকে বাইকার্বনেট নামক একটা ঋণাত্মক আয়ন বের হয়ে প্লাজমাতে আসছে। তাহলে আরবিসিতে ঋণাত্মক আয়নের সংখ্যা বা পরিমাণ কি হয়ে গেল, কমে গেল। তাহলে ভারসাম্য কি ঠিক থাকবে? তাহলে আরবিসি চাই সবসময় তার ভারসাম্য ঠিক রাখতে, নাহলে সে কাজ করতে পারবে না। তাহলে আরবিসিকে যদি আমরা ভারসাম্য ঠিক রাখতে চাই তাহলে আরবিসির মধ্যে কোন ধরনের আয়নকে প্রবেশ করা লাগবে, ঋণাত্মক আয়ন। কারণ এখান থেকে বেরোইছে কারা, ঋণাত্মক আয়ন। তাহলে এখন দেখো তো এইখানে আরবিসির কাছাকাছি কোন ঋণাত্মক আয়ন তুমি দেখতে পাচ্ছ, ক্লোরাইড আয়ন। তখন ক্লোরাইড আয়ন কি করে, সুন্দর কালার আসলে আর নাই, আমরা একটা সুন্দর কালার নিই। হ্যাঁ, ও সুন্দর তো এটা। এখন দেখো ক্লোরাইড আয়ন কোথায় প্রবেশ করবে, আরবিসিতে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে, আরবিসিতে প্রবেশ। খেয়াল করো, তাহলে কে প্রবেশ করছে, ঋণাত্মক আয়ন হিসেবে কে প্রবেশ করছে, ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন আরবিসিতে প্রবেশ করছে। তাহলে ক্লোরাইড আয়ন এখানে লিখে দিই Cl-। ওকে, এভাবে অনেকগুলো ক্লোরাইড আয়ন আরবিসিতে প্রবেশ করবে ভারসাম্য ঠিক রাখার জন্য। ঠিক আছে, এখন শোনো, ক্লোরাইড আয়ন যখন আরবিসিতে প্রবেশ করবে তাহলে এইখানে এই পুরো ঘটনাতে একটা একটা কনক্লুশন আমি টেনে দিচ্ছি। সেটা হচ্ছে ক্লোরাইড আগে কোথায় ছিল, প্লাজমাতে। কোথায় ছিল, প্লাজমাতে। এখন সে কোথায় গেছে, আরবিসিতে। তার মানে ক্লোরাইড এখন প্লাজমা থেকে আরবিসিতে। তার মানে সে কি করছে, স্থানান্তর করছে না, মানে তার স্থান পরিবর্তন করছে না, কি করছে, স্থান পরিবর্তন। এই যে স্থান পরিবর্তনকে আমরা কি বলি ইংলিশে, শিফট করা। মনে করো খুলনা থেকে ঢাকায় শিফট করছে, তাই না? তাহলে বলো স্থান পরিবর্তনকে আমরা কি বলি, শিফট। কোন আয়ন স্থান পরিবর্তন করছে, ক্লোরাইড আয়ন। তাহলে ক্লোরাইড আয়ন ছিল কোথায় আগে, প্লাজমাতে। এখন সে কোথায় গেল, আরবিসিতে। তাহলে এই পুরো ঘটনাটাকে আমরা কি বলতে পারি,
ক্লোরাইড শিফট, মানে এই ঘটনাটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লোরাইড শিফট। কিন্তু আমরা ক্লোরাইড শিফট বললেও এটা যে আবিষ্কার করছে সে চিন্তা করলো কি, যেহেতু আমি আবিষ্কার করছি আমার নামটা সবার জানা উচিত, তাই তার নাম হচ্ছে স্যার জ্যাকব হ্যামবার্গার। কি নাম্বার? তোমরা আবার ভাইবো না যে হ্যামবার্গার খাইতে হবে, খাওয়ার বার্গার না, হ্যামবার্গার। তাহলে এই হ্যামবার্গার উনি কী করলো, ওনার অনুযায়ী নাম দিল, তখন নাম কি হলো হ্যামবার্গার শিফট। তাহলে বলতো ক্লোরাইড শিফটের অপর নাম কি? হ্যামবার্গার শিফট। তাহলে ক্লোরাইড শিফটটা দিয়ে আমি শেষ করছি, কিন্তু বাইকার্বনেট কিন্তু এখনো হয় নাই, শেষ হয় নাই। দেখো এখানে আসো, সবাই খেয়াল করো কি লিখছি আমি। আয়নের ভারসাম্য ঠিক রাখতে প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন কোথায় প্রবেশ করে? আরবিসিতে। প্লাজমা থেকে আরবিসিতে ক্লোরাইড আয়ন স্থানান্তর, এই প্রক্রিয়াকে কি বলা হয়? ক্লোরাইড শিফট। পরে লিখে রাখো, বিজ্ঞানীর নাম অনুসারে, লেখা হয়নি, বিজ্ঞানীর নাম অনুসারে, ওনার নাম কিন্তু নামানুসারে, একে কি বলে? ক্লোরাইড কেন লিখতেছি? হ্যামবার্গার শিফট। হ্যামবার্গার শিফট বলে। ওকে, বিজ্ঞানী কোন দেশের? জার্মান শারীরতত্ত্ব। এটা লাইনটা পড়ে নিও বই থেকে। দেখো আব্দুল্লাহ স্যার কিছু বলবেন? স্যার দেখো, জার্মান শারীরতত্ত্ব না, শারীরতত্ত্ববিদ না, শারীরবৃত্তবিদ, ঠিক আছে? হার্টস জ্যাকব হ্যামবার্গারের নাম অনুসারে ক্লোরাইড শিফটকে কি বলা হয়? হ্যামবার্গার শিফট। ওকে, আচ্ছা, এখন পরীক্ষাতে যদি কখনো হ্যামবার্গার শিফট আসে বা ক্লোরাইড শিফট আসে, তোমরা কি পারবা? এটা লিখে দিবা। এবার আসো, এখনো আমাদের কি বাইকার্বনেট যৌগ কি এখনো বানাইতে পারছি? আচ্ছা সবাই খেয়াল করো, এবার আমাদের বাইকার্বনেট যৌগ বানালে আমাদের কাহিনী শেষ। দেখো সবাই, আমি তো কথা না, এই লাস্ট 1 মিনিট, সেটা হচ্ছে পটাশিয়াম এবং সোডিয়াম। পটাশিয়াম কোথায় বেশি বলো? আরবিসিতে কে বেশি? পটাশিয়াম বেশি। মানে পটাশিয়ামের সাথে কার দেখা হবে? পটাশিয়াম কাকে দেখে তার সাথে বিক্রিয়া করতে চাইবে? বাইকার্বনেট, কারণ এদের মধ্যে সবথেকে সুন্দর আয়ন কে? বাইকার্বনেট। পটাশিয়াম এবং বাইকার্বনেট এরা দুজন মিলিত হয়ে একটা যৌগ তৈরি করবে। আবার আর আমাদের প্লাজমার মধ্যে সবচেয়ে বেশি কোন আয়ন থাকে? ওই পজিটিভ আয়নের মধ্যে সোডিয়াম। সোডিয়ামের সাথে কার দেখা হবে? বাইকার্বনেট। সোডিয়াম আর বাইকার্বনেট এরা দুজন মিলে এই জায়গাতে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করবে। এখন আমাকে বলো, পটাশিয়াম আর বাইকার্বনেট মিলে কি তৈরি হবে? পটাশিয়াম বাইকার্বনেট। সরি, আমি আবার পটাশিয়াম আয়ন কেন লিখতেছি? পটাশিয়াম বাইকার্বনেট। আর এখানে কি হবে? সোডিয়াম বাইকার্বনেট। ওকে, সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। এবার দেখো, এই সোডিয়াম বাইকার্বনেট, আমাদের মনে হয় একটু কালার এটা দেওয়া উচিত। ওকে, দেখো সোডিয়াম বাইকার্বনেট এরা হচ্ছে আর এখানে কি রূপে যাবে? পটাশিয়াম বাইকার্বনেট। এখন দেখো, সোডিয়াম বাইকার্বনেট কোথায় অবস্থান করতেছে? প্লাজমাতে। আর পটাশিয়াম বাইকার্বনেট কোথায়? তাহলে কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট রূপে যাবে। কয়টা বাইকার্বনেট আছে? 2টা, সোডিয়াম বাইকার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেট। পটাশিয়াম বাইকার্বনেট রূপে যাবে সে হচ্ছে আরবিসির মধ্য দিয়ে ঘুরে বেড়াবে, জায়গার মতো যাবে, গন্তব্যে যাবে। আর সোডিয়াম বাইকার্বনেট রূপে যাবে হচ্ছে প্লাজমার মধ্য দিয়ে। এখন যদি কারোর মনে রাখতে কষ্ট হয় তাহলে কি মনে রাখবা? তোমরা সবাই জ্বর হইলে কি ওষুধ খাও? ও, তো সবাই খাও। ওকে, না পাতে কি হবে রে? সোডিয়াম বাইকার্বনেট, আর পাতে কি হবে? প্লাজমা। আজকে থেকে মনে রাখবা, নাপা মানে কি? সোডিয়াম বাইকার্বনেট, প্লাজমা। যদি কাউকে তুমি বলো যে তুমি ওষুধ খাইতে বলো, ধরো যদি কারোর জ্বর হয়েছে, তোমাকে ফোন দিছে, বাবু আমার জ্বর হয়েছে, তুমি যখন কি বলবা? সোডিয়াম বাইকার্বনেট আর প্লাজমা খাও। ঠিক আছে, তাহলে দেখো সোডিয়াম বাইকার্বনেট আর কি? প্লাজমা। পারবা সবাই? ওকে, কি 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 হয়েছে? কোথায় যাচ্ছ? হ্যাঁ থামো, মনে হচ্ছে যে কি মেলা বড় হয়ে গেছে। ঠিক আছে, দেখো
একটা কথা বলি, আগে শোনো, শেষ করি আমি, তাহলে সবাই ওটা পারবো। এবার শোনো, জাস্ট তোমাদেরকে একটা কথা বলে শেষ করি, সেটা কি? শ্বসনে রঞ্জকের ভূমিকা। তো বলবো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আগে আমি বুঝাই দিই যে সোডিয়াম 1 মিনিট ভাই, 1 মিনিট, এটা পড়ায় শেষ করতে দাও। এটা কিন্তু কিছুই না, এটা জাস্ট কিছু এমসিকিউ আর সিকিউ যদি আসে তুমি কি লিখবা তাই বলছি। দেখো, তুমি লিখবা শ্বাসরঞ্জক কি, আমাদের শ্বাসরঞ্জক কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন বিক্রিয়া করে অক্সিজেনের সাথে, বিক্রিয়া করে কি? অক্সিহিমোগ্লোবিন। আচ্ছা, আমরা সবসময় পড়ি কি হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। আচ্ছা, হিমোগ্লোবিন কি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে না? দেখলাম না আমরা? কোন যৌগ? কার্বামিনো হিমোগ্লোবিন। কোন যৌগ? তাহলে তুমি কি লিখবা যে অক্সিজেন পরিবহনের মধ্যে কি লিখবা? সুন্দর করে ওইখানে আমরা যে রাসায়নিক বিক্রিয়া লিখছিলাম না, ওই যে Hb4, ওইটা ঠিক আছে। আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহনে তুমি কি লিখবা? কার্বামিনো হিমোগ্লোবিনের বিক্রিয়া লিখছিলাম না? তুমি যদি এই দুটো বিক্রিয়া সুন্দর করে লিখে দাও আর একটু বর্ণনা করে দাও, ওকে। আর এখানে শুধুমাত্র এমসিকিউর জন্য কি পড়তে হবে? এমসিকিউতে আছে হচ্ছে একটা এই হিমোগ্লোবিনের দিকে তুমি তাকাও, দেখো হিমোগ্লোবিনের চেয়ার আছে, এই চেয়ারে কে বসে? অক্সিজেন। তো হিমোগ্লোবিনের কয়টা চেয়ার? 4টা চেয়ার। এই হিমোগ্লোবিনের চেয়ারের মূল অংশ হচ্ছে গ্লোবিন, আর সামান্য পরিমাণে কি থাকে? হিম। এটার নাম কি? এর মধ্যে শুধু আয়রন না, আয়রন আর হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন পড়ছিলাম আমরা, পড়ছিলাম। তো দেখো, খেয়াল করো, তাহলে পুরা দেখো তো, পুরা চেয়ারের তুলনায় গ্লোবিন অনেক কম না? তাহলে পুরা হিমোগ্লোবিনে হিম এবং গ্লোবিনের অনুপাত কত? 1:25। তাহলে গ্লোবিন আর হিম বললে কি হবে? 25:1। তাহলে এবার আসো হিমের, এই যে হিমের মধ্যে বলছি কি শুধু কি আয়রন? হিমের মধ্যে কি থাকে? আয়রন থাকে, বিলিরুবিন থাকে। এখন দেখো, এই হিমের মধ্যে আয়রন কতটুকু থাকে? 3/1 মানে কি 33.33। তো তোমরা কখনো বলো না, আমরা সবসময় কি বলি? 33.33। এটা তো সহজ, তুমি বলো হিমের মধ্যে আয়রন কত পার্সেন্ট? 33.33%। আর সমগ্র রক্তে কতটুকু আয়রন থাকে? 4 থেকে 5 গ্রাম। আর তোমাদের নতুন বইয়ে কিছু শ্বাসরঞ্জকের নাম দেওয়া আছে। তোমাদের কি মনে আছে আমরা যখন ঘাসফড়িং পড়ছি তখন কি ও শ্বাসরঞ্জক ছিল না? কিন্তু কিছু আর্থ্রোপোডাতে শ্বাসরঞ্জক থাকতে পারে, আরও হাবিজাবি নাম দেওয়া আছে। এগুলো তোমরা যদি কেউ কষ্ট করে মনে রাখতে চাও, মুখস্থ করতে চাও, তোমাদের জন্য আমার দোয়া থাকলো, তোমরা এগুলো মুখস্থ করবে। বাট নর্মালি এগুলোই পরীক্ষাতে আসবে। তাহলে আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ। আর সবাই হচ্ছে যে কাজটা করবা, শোনো,